লুলু, তার মানে লোকাল উইন্ড গুলো হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, চলো পিপিটিতে শেয়ার করে নিই। আচ্ছা, এই ফার্স্ট পার্টটা তো অলরেডি আমরা ফার্স্ট ডেটেই পড়েছিলাম। ফার্স্ট পার্টটা অলরেডি আমরা ফার্স্ট ডেতেই পড়েছিলাম। তারপরে ফ্যাক্টর গুলো পড়েছিলাম এবং তার সাথে লোকাল উইন্ড গুলো পড়েছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ফ্যাক্টর গুলোর মধ্যে ডিস্টেন্স ফ্রম সি আর এই সাইক্লোন, এই দুটো কি পড়া হয়েছিল? বাকি বাকিগুলো পড়া হয়েছিল আমার মনে আছে, কিন্তু না ম্যাম হয়নি। হ্যাঁ এই দুটো বাদ ছিল আমার। পরে বলবেন বলেছিলেন। পরে বোঝা না বলছিলাম। হয়নি। হ্যাঁ চলো, তো মনে পড়লো কারণ আজকে সকালবেলায় ওই রেমাল ঘূর্ণিঝড়ের একটা আপডেট দেখলাম, তো তাতে মনে পড়লো তোমাদের বোঝাবো বলেছিলাম, মনে হয় ওটা হয়নি। আচ্ছা চলো, এটাই আজকে আমরা এটা দিয়ে শুরু করি। প্রথম যে পয়েন্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম সি। আচ্ছা, ডিস্টেন্স ফ্রম সি পয়েন্টটা মেনলি আমাদের এফেক্ট করে কোস্টাল রিজিয়ন গুলোতে। কেন এফেক্ট করে দেখি, যারা একটু সাদা পেজ আছে কিনা দেখি, মনে হয় নেই। ও আচ্ছা, তলার দিকে আছে এটা। আচ্ছা, আমাদের দক্ষিণ ভারতটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখব দক্ষিণ ভারতে মোটামুটি থ্রু আউট দ্য ইয়ার একই রকমের টেম্পারেচার থাকে, মানে গ্রীষ্মকাল শীতকাল বলে কোনো ডিফারেন্স নেই। গ্রীষ্মকালেও যেমন টেম্পারেচার থাকে, শীতকালেও ওভারঅল একটু কম থাকে। তো সেই জন্য আমরা লো সামার আর হাই সামার বলি, মানে উইন্টার বলি না। তো এটা শুধু ভারতের দক্ষিণ ভারত বলে নয়, পৃথিবীর যে কোনো কোস্টাল রিজিয়নে আমরা সারা বছর একই রকমের জলবায়ু দেখতে পাই, ঋতু পরিবর্তন দেখতে পাই না। তার কারণ কি, যেটাকে বাংলায় বলি সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাচ্ছি, তার কারণটাই আমরা এখন পড়ছি। ধরো আমাদের সাউথ ইন্ডিয়ার যা ল্যাটিটিউডানাল পজিশন আছে, ল্যাটিটিউডানাল পজিশন মানে অক্ষাংশগত অবস্থান রয়েছে, তারা চশমাটা ঝাপসা হয়ে গেছে, যা অক্ষাংশগত অবস্থান রয়েছে, আমরা জানি যে আমাদের তামিলনাড়ুর একদম দক্ষিণের এই ল্যাটিটিউড কত, 8°4'। তাহলে দেখো 8° থেকে শুরু মানে নিয়ার টু ইকুয়েটর জোন আমরা বলতে পারি, কারণ আমরা 0 থেকে 10° অবধি বলছি ইকুয়েটর জোন। তাহলে তামিলনাড়ুর নিচে 8° থেকে শুরু মানে দক্ষিণ ভারতের পুরোটাই নিয়ার টু ইকুয়েটর বা মানে ইকুয়েটরের মধ্যে, এই কথা কিছুটা অংশ ইকুয়েটর জোনের মধ্যে, এই কথাটাও আমরা বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো সামার সিজনে অ্যাকর্ডিং টু পজিশনস অফ সাউথ ইন্ডিয়া টেম্পারেচার থাকে যেটা, বা থাকার কথা যেটা অ্যাকচুয়ালি মোটামুটি 40 থেকে 45° সেন্টিগ্রেড। কারণ যেহেতু নিয়ার টু ইকুয়েটর বেল্টের কাছাকাছি অবস্থিত, তাই প্রচন্ড গরম থাকার কথা। 40 থেকে 45° তাপমাত্রা এখানে থাকার কথা। আচ্ছা, তাপমাত্রা যা থাকবে সেখানে প্রেসার বেল্ট ঠিক তার অপোজিট হবে। তো যদি গ্রীষ্মকালে আমাদের ভারতের স্থলভাগে বা দক্ষিণ ভারতের ল্যান্ডে খুব বেশি তাপমাত্রা থাকে, তাহলে এখানে আমরা বায়ুর কোন প্রেসারটা দেখতে পাবো বলো তো? তাপমাত্রা বেশি থাকলে লো প্রেসার হবে, আর নিম্নচাপ। হ্যাঁ, তাহলে আমরা কোন প্রেসারটা দেখতে পাবো বলো? লো প্রেসার না হাই প্রেসার? লো প্রেসার। লো প্রেসার। প্রেসার অলওয়েজ কি দেখতে পাচ্ছি আমরা? তাপমাত্রার অপোজিট। তাহলে যেহেতু তাপমাত্রা প্রচন্ড বেশি, তাই আমরা ল্যান্ডে তখন দেখতে পাচ্ছি লো প্রেসার।
আর সারাউন্ডিং যে ওয়াটার বডিগুলো রয়েছে, মানে দক্ষিণ ভারতের অবস্থানটা হচ্ছে 3 সাইডে ওয়াটার বডি লক আমরা দেখতে পাই। এই যে সারাউন্ডিং ওয়াটার বডিগুলো রয়েছে 3 দিকে, এগুলো হচ্ছে আমাদের হাই প্রেশার বেড। 3টে হাই প্রেশার, মানে 3 দিকেই ওয়াটার বডিতে হাই প্রেশার দেখতে পাচ্ছি। আর ল্যান্ডে লো প্রেশার। বায়ু সবসময়, যে কোনো সময়ের বায়ু যখন প্রবাহিত হয়, বায়ু সবসময় হাই টু লো প্রেশার ব্লো করে, ঠিক আছে? তাহলে এখানকার বায়ু কোথা থেকে কোথায় যাচ্ছে? হাই থেকে লো, মানে সমুদ্র থেকে কোথায় ঢুকছে? স্থলভাগে। তো সমুদ্র থেকে স্থলভাগে বায়ু ঢুকছে, তখন তাকে আমরা কি বলছি? সমুদ্র বায়ু বা সি ব্রিজ। আচ্ছা, এই সমুদ্র বায়ুটা হাই প্রেশার থেকে যাচ্ছে, তার মানে সেখানটা তুলনামূলক ঠান্ডা বায়ুটা, মানে বায়ুটা গরম নয়, কারণ হাই প্রেশারে যে বায়ু থাকে সেই বায়ু খুব বেশি গরম নয়। লো প্রেশারে যে বায়ু থাকে সেই বায়ু প্রচন্ড গরম হতে থাকে, তার জন্য ওপরে উঠে যায়, তার জন্যই ঘূর্ণপাতের তৈরি হয়। তো যাই হোক, হাই প্রেশার থেকে বা সমুদ্র থেকে যে বায়ুটা গ্রীষ্মকালে আমাদের স্থলভাগে ঢুকছে, স্থলভাগ মিনস নিয়ার টু কোস্টাল রিজিয়ান ঢুকছে, সেটা কম্পারেটিভলি ঠান্ডা। তো একটু ঠান্ডা বায়ু ঢোকার ফলে তাপমাত্রা কি 40 থেকে 45 ডিগ্রি থাকবে, না একটু কমে যাবে? কি হবে? কমে যাবে। কমে যাবে, কমে যাবে, কমে যাবে। একটু কমে যাবে, একদম রাইট। তো সেখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাভারেজে, আমরা যেটা অ্যাভারেজ বলছি, তাই অ্যাভারেজে 35 থেকে 40 ডিগ্রি থাকছে, মানে কখনো 35, কখনো 38, কখনো 40 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। তো এই কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি সামারে ফর সি ব্রিজ বা সমুদ্র বায়ুর জন্য। আচ্ছা, এবার ঠিক অপোজিট সিজনে চলে আসি, যেটা হচ্ছে আমাদের উইন্টার। যখন আমাদের সারা দেশে মোটামুটি সব জায়গাতে উইন্টার সিজন পড়ছে, মানে নভেম্বরের মিডিল থেকে শুরু করে জানুয়ারি মাস অব্দি। তো সেই সময় আমাদের দক্ষিণ ভারতের কন্ডিশন কিরকম থাকে? দক্ষিণ ভারতের কন্ডিশনটা কিরকম থাকে? তো অ্যাকর্ডিং টু পজিশন, মানে নিয়ার টু ইকুয়েটর জোন বলে, এখানে উইন্টারে অ্যাকচুয়ালি তাপমাত্রা খুব কম নয়, থাকার কথা যেটা 25 থেকে 30-এর মধ্যে, মানে খুব কম নয়, মোটামুটি একটা অ্যাভারেজ তাপমাত্রা থাকার কথা যে 25 থেকে 30 ডিগ্রির মধ্যে। তাহলে এখানে এখন আমরা কোন প্রেসার বেল্ট দেখতে পাবো বলতো? উইন্টারে ভারতের বা দক্ষিণ ভারতের ল্যান্ডে কোন প্রেসার বেল্ট দেখতে পাবো? লো না হাই? হাই প্রেসার বেল্ট। রাইট, হাই প্রেসার। হাই প্রেসার। হাই প্রেসার, রাইট। হাই প্রেসার বেল্ট দেখতে পাবো আমরা এখানে। আর ওয়াটার বডিগুলোতে তাহলে কি প্রেসার বেল্ট দেখতে পাবো? লো প্রেসার বেল্ট দেখতে পাবো। 3 দিকে লো প্রেসার, 3 দিকেই যে ওয়াটার বডি রয়েছে সেখানে আমরা কি প্রেসার বেল্ট দেখতে পাবো? লো প্রেসার। তো এখন তাহলে বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে? ল্যান্ড থেকে ল্যান্ড টু সি। ল্যান্ড টু সি, রাইট, ল্যান্ড টু সি এখন বায়ু যাচ্ছে। তো ল্যান্ড থেকে যে বায়ুটা সিতে বেরিয়ে চলে যাচ্ছে সেটা কম্পারেটিভলি ঠান্ডা বায়ু, কারণ উইন্টার সিজন ওখানে চলছে, একটু টেম্পারেচার কম, তাই ঠান্ডা বায়ু। তো ঠান্ডা বায়ু যখন বেরিয়ে যাচ্ছে তখন আর টেম্পারেচারটা এতটা কম থাকছে না। মানে দেখবে আমরা একটা পাতি কথা বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে, যে যদি উত্তরে হাওয়া না আসে বা ঠান্ডা হাওয়া প্রবাহিত না হয়, তাহলে আমাদের এখানেও শীতটা পড়ে না আর কি, মানে শীতটা পড়তে চায় না। তো আমরা এখানে কি সেটা মানে পড়ে না, আমরা বলি না যে উত্তরের হাওয়া ঢুকছে না। তো উত্তরের হাওয়া কথাটা মানে হচ্ছে যে ওই যে হিমালয় থেকে যে কোল ব্লাস্টারটা আছে তার কিছু অংশ যখন ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ে, তার মানে একটা ঠান্ডা বায়ু প্রবাহিত না হলে খুব একটা ঠান্ডা আমাদের কোথাওই পড়ে না। তো ঠান্ডা বায়ুটাই যদি ল্যান্ড থেকে চলে যায়, তাহলে কি তাপমাত্রা এই 25 থেকে 30 ডিগ্রি থাকবে, না বেড়ে যাবে? কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে বেড়ে গিয়ে এই তাপমাত্রাটা কত হচ্ছে? 30 থেকে 35 হয়ে যাচ্ছে অ্যাভারেজে, মানে 25 থেকে 30টা থাকছে না, কারণ ঠান্ডা বায়ুটা বেরিয়ে যাচ্ছে। তখন আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাটা ইদানিং বেড়ে গিয়ে 30 থেকে 35 হয়ে যাচ্ছে। তাহলে দেখো ডিফারেন্সটা, দেখো
উইন্টার মানে 30 থেকে 35 আর সামার মানে 35 থেকে 40। তো আমরা কি এটাকে উইন্টার সামারে ডিভাইড করতে পারি? পারি না। আমরা হাই সামার লো সামার বলতে পারি। এবার তোমরা নিজেরাও যদি নভেম্বর মানে নভেম্বরে তো ভালোই গরম থাকে, মানে এই ডিসেম্বর জানুয়ারিতেও দক্ষিণ ভারতের কোনো অংশ মানে ধরো কেরালা তামিলনাড়ু কোনো অংশ ঘুরতে যাও, তাহলে মানে রাতের বেলাটা হয়তো একটু কমফর্ট ফিল করবে আফটার সানসেট। দিনের বেলা 11টার পরে এখন যেমন সিচুয়েশনটা আমরা পশ্চিমবঙ্গে গরমটা অনুভব করছি, এখন ধরো ইদানিং এই দুদিন যে খুব লুটা প্রবাহিত হচ্ছে না, খুব দাবদাহটা নেই, কিন্তু রোদে বেরোতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, প্রচন্ড রোদের হিট, ঠিক এরকমই হিটটা শীতকালেও ওখানে পাবে। আফটার সানসেট হয়তো একটুখানি রিলিফনেস পাবো। তার কারণ কিন্তু এইগুলো। তো এইটাই হচ্ছে আমাদের দক্ষিণ ভারতে সারা বছরের ওয়েদার। মানে গ্রীষ্মকাল মানে ওখানে মারাত্মক কন্ডিশন হয়, আর শীতকাল মানে হচ্ছে আমাদের ওখানকার শীতকাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানকার গরমকাল। সেই জন্য দক্ষিণ ভারত ঘুরতে যাই আমরা শীতকালে, মানে শীতকালটাই হচ্ছে গরমকাল, মানে কোনো সোয়েটার কিন্তু তোমাকে ক্যারি করতে হবে না। ইভেন খুব কাছে খুব কমন জায়গা পুরী যদি যাও, পুরী যদি শীতকালে বা ডিসেম্বর মাসেও যাও, ধরো আমাদের এখানে যেমন আমি লাস্ট আমার বাচ্চাগুলো হওয়ার পরে গেলাম ডিসেম্বর মাসে, ধরো বেবিগুলো তো ছোটই ছিল, মানে 2021-এ গেলাম ডিসেম্বরে। তো আমাদের এখানে তখন যখন বেরিয়েছি তখন ধরো প্রচন্ড ঠান্ডা, মানে আমার কাছে সোয়েটার ফোয়েটার জ্যাকেট ফ্যাকেট ভালো করে বেরিয়েছি, বাচ্চাদের পুরো ঢেকে ঢুকে নিয়ে গেছি। ওখানে যখন নেমেছি সূর্য ওঠেনি, ভোর 4টের সময় নামিয়েছে, তো তখন একটু কুয়াশা, ঠান্ডা কিন্তু নেই, কুয়াশা, আর কুয়াশাটা মনে হচ্ছে কি সেই স্নোফলসের মতো মাথায় টুপটুপ করে পড়ছে। তো তার জন্য আমাদের একটু সোয়েটার ফোয়েটার জড়াতে হলো, বাট সূর্য যেই উঠলো তুমি এসিতে ছাড়া থাকতে পারবে না, মানে এসি তোমাকে রুমে চালাতে হবে, এবং বিচে গিয়েও তুমি যে সান রে ছাতার তলা ছাড়া শুধু যে সানলাইটে বসে থাকবে পারবে না, এতটা গরম ডিসেম্বর মাসে। আবার আফটার সানসেট যখন হয়ে যাচ্ছে সমুদ্রের ধার দিয়ে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে তাদের সোয়েটার পরার দরকার নেই, আমাদের জন্য খুব কমফোর্টেবল, বাচ্চাদের জন্য একটা হালকা পাতলা কিছু একটা চাদর ওই পঞ্চু টাইপের জড়িয়ে দিলে কমফোর্টেবল। তাই সেই জন্য দেখবে পুরী বা দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার কোনো সিজন নেই, কারণ সারা বছর একই ধরনের তাপমাত্রা থাকে। তবে গ্রীষ্মে প্রচন্ড দাবদাহ থাকে, তার জন্য আমরা ওই ডিসেম্বর জানুয়ারিতে ঘুরতে যাওয়ার জন্য প্রেফার করি। তো তার কারণ কিন্তু হচ্ছে ল্যান্ড ব্রিজ, মানে যে ল্যান্ড থেকে যে বায়ু চলে যাচ্ছে তাকে বলছি আমরা ল্যান্ড ব্রিজ, আর সি থেকে যে বায়ু ঢুকছে তাকে আমরা বলছি সি ব্রিজ। তো এই ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ মানে সমুদ্র বায়ু আর স্থলবায়ু, এটা কোথায় এফেক্ট করে? এফেক্টটা কিন্তু করছে আমাদের কোস্টাল রিজিয়নে। তো কোস্টাল রিজিয়ন ছাড়া এই এফেক্টটা কিন্তু আমরা কোনো ইন্টেরিয়ার পার্টে পাবো না। সেই জন্য পয়েন্টার হেডিং কি করেছি দেখো, ডিস্টেন্স ফ্রম সি, আমাদের পয়েন্টার হেডিং ছিল ডিস্টেন্স ফ্রম সি, মানে সমুদ্রের যত কাছাকাছি জায়গা হবে, কোস্টাল রিজিয়ন হবে, তারা এই এফেক্ট পাবে, সেটা হচ্ছে ল্যান্ড ব্রিজ সি ব্রিজের। আর যত আমরা ইন্টেরিয়ারে ঢুকে যাব, মানে ডিস্টেন্স বেড়ে যাবে আমাদের সমুদ্র থেকে, তারা কিন্তু এই এফেক্টটা পাবে না। সেই জন্য পয়েন্টটা আমরা করেছি ডিস্টেন্স ফ্রম সি, এবং দেখো এখানে ল্যান্ড ব্রিজ সি ব্রিজ দুটোই এখানে দেওয়া আছে। তো এই কারণে এই পয়েন্টটা করা, এবং এটা শুধু ভারতের ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো কোস্টাল অঞ্চলেই আমরা সারা বছর ধরে কোনো ঋতু পরিবর্তন দেখতে পাই না। তার কারণ হচ্ছে স্থলবায়ু আর সমুদ্রবায়ু, এবং সেই কারণে যে কোনো কোস্টাল অঞ্চল মানেই সারা বছর একই রকমের ওয়েদার দেখতে পাই, সিজন চেঞ্জ খুব একটা দেখতে পাই না। এই সুবিধার জন্য দেখো গরম থাকলেও তুমি যদি সারা বছর একটা ওয়েদারে থাকো না, তোমার হ্যাবিচুয়েশন হয়ে যাবে, মানে তুমি অ্যাডাপ্ট করে নিতে পারবে। তাতে ওই সব সিজনে সর্দি লাগা, নাকে সর্দি জমে যাওয়া, এই কফ কোল্ড এই রকম প্রবলেমে কিন্তু আমরা ভুগি বেশি পশ্চিমবঙ্গবাসীরা, কারণ ঋতু পরিবর্তনের জন্য। কিন্তু দক্ষিণ ভারতে এত ওরা ভোগে না, কারণ একটাই যত গরমই থাক না কেন, বাট ওরা জন্ম থেকে মৃত্যু অবধি একই রকমের ক্লাইমেটে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, ঠিক আছে। তো সেই রকমই ক্লাইমেট থাকে, এই সুবিধার জন্যই
অস্ট্রেলিয়াতে শুধুমাত্র কোস্টাল রিজিয়নেই কিন্তু আমরা জনবসতি দেখতে পাই এবং সারা দেশটাই জঙ্গল আর মরুভূমি হয়ে পড়ে আছে। বাট শুধু কোস্টাল অঞ্চলগুলোতে লোকজন বসবাস করে এবং ইউরোপিয়ান কান্ট্রিতেও শুধু কোস্টালেই লোকজন বসবাস করতে প্রেফার করে এই কমফোর্টেবল ক্লাইমেটের জন্য। ওকে, তো আমাদের দক্ষিণ ভারতে যদিও কমফোর্টেবল নয়, বাট অন্যান্য জায়গাতে সারা দেশে টেম্পারেচার হয়তো একটু কম, ফলে কোস্টালগুলোতে আরও রিলিফ। তো সেই জন্য কোস্টালেই লোকেরা বসবাস করতে বেশি পছন্দ করে। তাছাড়া ট্রান্সপোর্টের একটা সুবিধা আছে, মানে সমুদ্র থেকে ট্রান্সপোর্টের একটা ব্যাপার আছে, ইন্টেরিয়ার থেকে যেটা পাওয়া যায় না, বা ধরো সামুদ্রিক বিভিন্ন খাদ্য সংগ্রহের একটা ব্যাপার আছে। মানে আমরা যেমন পশ্চিমবঙ্গে থেকে খুব আরামসে বিভিন্ন ধরনের মাছ খেতে পারি মিষ্টি জলের, বিদেশে সেটা হয় না, কারণ বিদেশে মিষ্টি জলের পরিমাণটা কম, সামুদ্রিক মাছের ওপরই ওরা ডিপেন্ডেন্ট বেশি। তো এই পয়েন্টটা আমাদের কারণ হচ্ছে ডিস্টেন্স ফ্রম সি হেডিং দেওয়ার কারণ হচ্ছে এটা। আশা করি পেরেছো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবার চলে আসি সাইক্লোনের পার্টটাতে। সাইক্লোন আমরা সারা পৃথিবীতে এবং আমাদের ভারতে আমরা দুটো ধরনের সাইক্লোন দেখতে পাই, একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন আর একটা হচ্ছে টেম্পারেট সাইক্লোন। যে সাইক্লোনটা গ্রীষ্ম আর বর্ষার মাঝখানে আসে, খেয়াল করে দেখো আমাদের যে বড় বড় ঘূর্ণিঝড়, ধরো আমফান, আয়লা, এই যে যেটা আসছে কি রেমাল নাকি না, রেমাল মনে হয় না, হ্যাঁ রেমাল নাম দিয়েছে, যার অর্থ কি বললো, ওমান নাম দিয়েছে যার অর্থ দুঃখ না, কি যেন বললো অর্থটা, বালু বালু বায়ু, মানে উইন্ড, বালু বালু, আচ্ছা মানে স্যান্ড, হ্যাঁ ম্যাম স্যান্ড, আচ্ছা স্যান্ড স্যান্ড, আচ্ছা। তো এরকম কারণে যখন এই যে ঘূর্ণিঝড়গুলো ম্যাক্সিমাম আসে দেখবে আমাদের 15ই মে থেকে শুরু করে 15ই জুনের মধ্যে, মানে এটা ছাড়া অন্য সময় কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড় আসবে না। নিম্নচাপ হতে পারে, বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে পারে, কিন্তু এই যে একেবারে সাইক্লোন তৈরি হবে, এটা আমাদের দুটো সিজন চেঞ্জের সময় তৈরি হয়। একটা হচ্ছে গ্রীষ্ম থেকে যখন বর্ষাকালে ঢুকবো তখন, সেটা হচ্ছে 15ই মে থেকে 15ই জুনের মধ্যে, খেয়াল করে দেখবে সব ঘূর্ণিঝড় আসার ডেটগুলো এর মধ্যে। আরেকটা হচ্ছে আমাদের শীতকালে, মানে নভেম্বর মাসে থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে। তো শীতকালে যেটা আসে সেটাকে আমরা বলি টেম্পারেট, যেটা গ্রীষ্মকালে আসে সেটাকে আমরা বলি ট্রপিক্যাল। শীতকালেরটা আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা অ্যাটাক করে না, ওটা মেনলি অ্যাটাক করে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে। বাট যেটা আমাদের গ্রীষ্মকালে আসে সেটা তৈরি হয়, সেটা আমাদের মোটামুটি বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাটাক করে। বাংলাদেশে যাওয়ার পথে পশ্চিমবঙ্গকে কিছু ঝড় বৃষ্টি দান করে যায়, অথবা যেমন ফণী, ফণী এসেছিল একবার, যেটা উড়িষ্যাতে মেনলি অ্যাটাক করেছিল, তারপরে আবার আমাদের কিছু দান করে গেছিল। তো এই দিকগুলোতে অ্যাটাক করে, কেন করে সেটা আমরা দেখবো, আর কেনই বা ঘূর্ণবাদ তৈরি হয় সেটা দেখবো। আচ্ছা, প্রথম পয়েন্টে আসি, ঘূর্ণবাদ কেন তৈরি হয়। দেখো, ঘূর্ণবাদ তৈরি হওয়ার কারণ হচ্ছে, এক কথায় যদি বলি সব থেকে ভালো করে পয়েন্টটা বোঝায়, সূর্যরশ্মির পতনের পার্থক্যের উপরে ডিপেন্ড করছে ঘূর্ণবাদ তৈরি হবে কিনা। মানে ধরো কোনো একটা জায়গাতে সূর্য দীর্ঘদিন ধরে তির্যক ভাবে রশ্মি দিচ্ছিল, ফলে সেখানে শীতকাল ছিল। হঠাৎ করে সূর্য ঘুরে গিয়ে, সূর্য তো ঘুরে যায় না, পৃথিবী ঘোরে, বাট আমরা বলার সময় এরকমই বলি যে সূর্য ঘুরে গিয়ে সেই জায়গাটার উপরে ডাইরেক্ট চলে এলো, মানে সেটা উত্তর গোলার্ধের কোনো জায়গা হবে, দক্ষিণ গোলার্ধের কোনো জায়গা হতে পারে, ঠিক আছে। তো সেই জায়গাটার উপরে যখন এসে ডাইরেক্ট সানরেটা দিল, এতদিন ধরে দেখছিলাম সেই জায়গাটাতে হয়তো 30 ডিগ্রি টেম্পারেচার চলছিল, হঠাৎ করে সূর্যের পৃথিবীর এমন একটা ঘূর্ণন হলো যে ওই জায়গাটার উপরে সূর্য এবার লম্বভাবে কিরণ দিতে শুরু করলো। এর ফলে কি হচ্ছে, লম্বভাবে কিরণ দেওয়ার ফলে ওই জায়গায় বায়ু হঠাৎ করে খুব গরম হয়ে যাচ্ছে। বায়ু গরম হলে সেই বায়ুগুলো ওপরে উঠে যায়, গরম বায়ু কখনোই নিচে থাকতে পারে না। বায়ু যে জায়গা থেকে ওপরে উঠে যাচ্ছে সেই জায়গাটা বায়ু শূন্য হয়ে যাচ্ছে, ধরো এইভাবে গরম বায়ু ওপরে উঠে যাচ্ছে, সেই জায়গাটা বায়ু শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু বায়ু শূন্য তো কোনো জায়গা থাকবে না, তাহলে সেই জায়গাটা ফিল আপ করার জন্য ওপরের যে ঠান্ডা বায়ু সে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিচের দিকে নামতে থাকছে, কিন্তু নামতে গেলেই এই দুটোর মধ্যে দেখো এরকম সংঘর্ষ হচ্ছে।
তো এই সংঘর্ষটার ফলেই কিন্তু আমাদের ঘূর্ণবাত তৈরি হয়। ঘূর্ণবাত কিন্তু একদিনে তৈরি হয় না, ঘূর্ণবাত তৈরি হতে মিনিমাম 10 days টাইম লাগে। তারপরে তার অভিমুখ তৈরি হয়। কিভাবে তৈরি হয়? সাপোজ ধরো বঙ্গোপসাগরের হেড যেটাকে আমরা বলি, যদি আমাদের এই পুরো পোর্শনটাকে বঙ্গোপসাগর ধরে নিই, ধরো এরকম পুরো এরিয়াটা জুড়ে রয়েছে আমাদের বঙ্গোপসাগর, তাহলে হেড অফ বঙ্গোপসাগর মানে হচ্ছে মিডল পয়েন্ট, এইরকম জায়গাটা। এখানে সূর্যরশ্মি কখনো ডাইরেক্ট পড়ে, কখনো তির্যক ভাবে পড়ে। মানে ধরো শীতকাল যখন আমাদের তখন তির্যক ভাবে পড়ছে, যখন আমাদের গরমকাল তখন ডাইরেক্ট পড়ছে। আবার 21শে জুনের পর থেকে আবার তির্যক ভাবে পড়তে শুরু করে, তো সূর্যরশ্মির এখানে পতন কোণের পার্থক্য হয়। সেই জন্য এই ওয়াটার বডির জল কখনো গরম হয়ে ওপরে উঠে যায়, কখনো আবার জল ঠান্ডা থাকে। তো এরকম কারণের জন্য ঘূর্ণবাত তৈরি হয়। ঘূর্ণবাত তৈরি হয় এরকম কুণ্ডলাকার ভাবে, এরকম ভাবে। এটা তৈরি হতে টাইম লাগে প্রায় 10 দিন। তৈরি হওয়ার পরে তার অভিমুখ যেদিকে হবে, ধরো যদি অভিমুখটা এদিকে হয়, তবে সেই অভিমুখটা দেখে আমাদের আবহাওয়াবিদরা বলতে পারেন যে এটা এই জায়গায় গিয়ে আছড়ে পড়বে। দেখবে গত সপ্তাহ থেকে রেমালের আপডেট দিচ্ছে, কিন্তু রেমাল অ্যাকচুয়ালি কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটা কিন্তু আজকে প্রথম বললো মেনলি বাংলাদেশে ল্যান্ডফর্ম করবে এবং যাওয়ার সময় আমাদেরকে কিছু ঝড় বৃষ্টি দিয়ে যাবে। আর বাংলাদেশ মানেই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এফেক্টেড হবে। যখনই তৈরি হয় তখনই কিন্তু তার অভিমুখ বোঝা যায় না, কারণ এটা ফরমেশন টাইম লাগে। ঘূর্ণবাত যেখানে ফরমেশন হয় সেই জায়গাটাকে আমরা বলি আই অফ সাইক্লোন, ঘূর্ণবাতের চক্ষু। সেখানে কোনো ডিস্টারবেন্স থাকে না, মানে কোনো ঝড় বৃষ্টি এখানে কোনো দেখা যায় না। যেখানে তৈরি হবে সেখান থেকে মিনিমাম 50 ম্যাক্সিমাম 200 কিলোমিটারের মধ্যে এই ঘূর্ণবাতটা গিয়ে এফেক্ট করবে। তো বঙ্গোপসাগরের মিডিলে যদি কোনো ঘূর্ণবাত তৈরি হয়, তার 50 থেকে মিনিমাম 50 থেকে ম্যাক্সিমাম 200 কিলোমিটারের মধ্যে কি পড়ে? বাংলাদেশ। অথবা দেখা যাচ্ছে যদি এর অভিমুখটা এই দিকে থাকে তাহলে সেটা উড়িষ্যা হতে পারে, ডাইরেক্টলি সাউথ বেঙ্গল হতে পারে, যেমন আয়লা ম্যাক্সিমামটা সাউথ বেঙ্গল এসেছিল। এছাড়া এইটুকু যায়, এর নিচে নামে না। মানে এর নিচে মানে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু কোস্টে খুব একটা এই ট্রপিক্যাল সাইক্লোন, মানে যেটা আমরা গ্রীষ্ম আর বর্ষার মাঝখানে দেখতে পাই, সেটা এফেক্ট করে না। কারণ এমনই পজিশনে তৈরি হয় যে সেটা ঘুরতে ঘুরতে তার পক্ষে নিচের দিকে অভিমুখ হওয়াটা পসিবল হয় না। মানে এরকম ভাবে গোল করে ঘুরতে ঘুরতে তো তার একটা গতি থাকে, তো সেই গতিটা হয় ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে বাংলাদেশে যায়, কিছু পার্সেন্ট ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আসতে পারে, কিছু ক্ষেত্রে উড়িষ্যা আসতে পারে, কিছু ক্ষেত্রে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের যে কোস্টের বর্ডার সেখানে এফেক্ট করতে পারে। এফেক্ট করলে কি হয়? প্রচন্ড ঝড় বৃষ্টি, তার সাথে আমরা একটা বিশাল পরিমাণে ডিজাস্টার দেখতে পাই। মানে নর্মাল কিন্তু কোনো ঝড় বৃষ্টি নয়, মানে যেটা রেমালে বলেছে 70 থেকে 100 কিলোমিটার বেগে ঝড়। আর এই ঝড় হলে ভয় লাগে কারেন্ট চলে গেল। যাই ওই ঝড়, আর তার সাথে আমরা কি দেখতে পাই? ঝড়ের সাথে বিভিন্ন রকমের বৃষ্টি। তো এইটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন হলে কখন হচ্ছে? সামার আর রেনির মাঝখানে, সেটা মোটামুটি এইটুকু স্পেসে এফেক্ট করছে। এবার চলে আসি টেম্পারেট সাইক্লোন। টেম্পারেট সাইক্লোন আমাদের ভারতে তৈরি হয় কখন? নভেম্বরের 15 তারিখের পর থেকে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে। বলো বলো। বলছি আমাদের আশেপাশে যে ঘূর্ণিঝড়টা সেই হালকা করে দেখা যায়, যেটা ওই দিনের বেলায় দুপুর বেলায় যে কম কমই দেখা যায় যে আমাদের ধারে পাশে ঘূর্ণিঝড়টা হয়, ওটা কি কারণে হয়? ওটা লোকালি মানে সে হালকার মতো, মানে কোনো একটা কম ছোট্ট করে জায়গায়, ঘূর্ণিঝড়টা হয়ে যায়। কোনো একটা ছোট্ট জায়গায় হঠাৎ করে যেটা দেখা যায় সেটা বলছো তো? হ্যাঁ ম্যাম, ছোট্ট জায়গাতে। হ্যাঁ, তো
তো মাঝখানে আমাদের হ্যাঁ, হ্যাঁ। পশ্চিমবঙ্গেও দেখা গেছিল কয়েকটা জায়গায়। সেটা হচ্ছে ওই কোনো কারণে হঠাৎ করে ওই জায়গার বায়ু গরম হয়ে ওপরে উঠে যায়, মানে সেটার এফেক্ট কোনো বিস্তীর্ণ জায়গা দেখে না। তার থেকেও বড় কথা, ওই ঘূর্ণিঝড়টা ল্যান্ডে তৈরি হয়। এই যে ঘূর্ণিঝড়গুলো আমরা পড়ছি, মানে ট্রপিক্যাল বা টেম্পারেট সাইক্লোন, এইগুলো কিন্তু সবই তৈরি হচ্ছে ওয়াটার বডিতে। আর ওই যে ঘূর্ণিঝড়গুলো আমরা হঠাৎ করে 5-10 মিনিটের জন্য দেখতে পাই, সেগুলো কিন্তু মেনলি তৈরি হয় ল্যান্ডে। কারণ ল্যান্ডের কোনো জায়গা হঠাৎ করে গরম হয়ে গেলে কোনো কারণে, দেখো কোনো কারণ, এই কথাটা আমরা বলি কারণ এগুলোই লাস্ট এসে আমরা বলি যে কারণটা হয়তো ভগবানের তৈরি, মানে হয়ে গেলে আমরা বলতে পারি এই কারণে, কিন্তু কি কারণে হঠাৎ করে জায়গাটা গরম হয়ে যাচ্ছে তখন আমরা বলতে পারি না, ঠিক আছে। তো কোনো কারণে হঠাৎ করে জায়গাটা গরম হয়ে গেলে ঘূর্ণিঝড় তৈরির কারণ একটাই, সেখানকার বায়ুগুলো গরম হয়ে ওপরে উঠে যায়। কারণ গরম বায়ু কখনো নিচে থাকতে পারে না, যেই গরম বায়ু ওপরে উঠে যাবে ওই জায়গাটাকে ফিল আপ করার জন্য ওপর থেকে ঠান্ডা বায়ু নিচে আসবে। তো এই দুটো বায়ুর যেই ঝামেলাটা হয় কিরকম, এরকম গোল করে বায়ুটা ঘুরতে ঘুরতে এগিয়ে চলে। তাই ঘূর্ণিঝড় মানেই হচ্ছে বায়ু সেখানে কুণ্ডলাকারে ঘুরতে থাকবে, কারণ ওই দুটো বায়ু ঝামেলার কারণ। তো যেখানে যাই ঘূর্ণিঝড় তৈরি হোক না কেন, কারণ একটাই, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি টেম্পারেট সাইক্লোন, যেটা মোটামুটি আমাদের নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বর, কখনো কখনো জানুয়ারির 15 তারিখের মধ্যেও আমরা দেখতে পাই। আচ্ছা, এই ঘূর্ণিঝড়টা এই নিম্নচাপটা বা সাইক্লোনটা অ্যাকচুয়ালি তৈরি হয় আন্দামান সিতে, মানে যেখানে 10 ডিগ্রি চ্যানেলটা রয়েছে। তো 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে এমন একটা পজিশন যেটা হচ্ছে ইকুয়েটর জোন শেষ হচ্ছে আর ট্রপিক্যাল জোন শুরু হচ্ছে, এর বাউন্ডারি। ঠিক এই পজিশনটাতে তৈরি হয় আমাদের ট্রপিক্যাল মানে টেম্পারেট সাইক্লোন। তার কারণ ইকুয়েটর জোন 10 ডিগ্রি পর্যন্ত সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে, আবার 10 ডিগ্রির ওপরে যখনই 11 ডিগ্রিতে চলে যাচ্ছি আমরা, বা 10.5 ডিগ্রিতে চলে যাচ্ছি, তখনই সূর্য কিন্তু সেখানে আবার কিছু বছরের কিছু সময় লম্ব, কিছু সময় তির্যকভাবে রশ্মি দিচ্ছে। তো এই জোনটাতে আমরা সব থেকে বেশি সূর্যরশ্মির পতনের পার্থক্য দেখতে পাই। যেই 10 ডিগ্রি চ্যানেলটা রয়েছে, যেটা আন্দামান আর নিকোবরের মাঝখানে রয়েছে, যেখানে রয়েছে আন্দামান সিটাকে আমরা পার্ট অফ বঙ্গোপসাগর বলে থাকি। তো এই জায়গায় শীতকালে নভেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হয় সূর্যরশ্মির পতনের পার্থক্যের ফলে। এইবার দেখা যায় এখানে নিম্নচাপটা তৈরি হলে তার অভিমুখ এদিক আসতে পারে, যদি এই দিকে আসে তাহলে ইন্দোনেশিয়াতে অ্যাটাক করে, এই দিক যেতে পারে, যদি এদিকে যায় তাহলে মালয়েশিয়া সিঙ্গাপুরের দিকে অ্যাটাক করে, যদি এই দিকে যায় মায়ানমারের দিকে অ্যাটাক করে, আর 90% ক্ষেত্রে দেখা যায় মুখটা এদিকে থাকে, মানে আমাদের তামিলনাড়ু কোস্টের দিকে। অথবা দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে কিন্তু তার অভিমুখী তৈরি হয়নি, বাট ইন দ্য মিন টাইম আমাদের রিট্রেটিং মনসুন বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু এখান দিয়ে ফিরছে। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কিন্তু আমাদের উত্তর পূর্ব দিক থেকে এই আন্দামান সির ওপর দিয়েই রিটার্ন করে, কারণ এই আন্দামান সিতে যে নিম্নচাপটা তৈরি হয়, এই নিম্নচাপটাই এই রিট্রেটিং মনসুনটাকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। তো যখনই এই রিট্রেটিং মনসুনটা এই আন্দামান সির কাছে চলে আসে, তখন সে সঙ্গে সঙ্গে এই ডিপ্রেশন বা নিম্নচাপটাকে ক্যাচ করে নেয়, করে সে একদম ডাইরেক্টলি এইভাবে গিয়ে তামিলনাড়ু কোস্টে অ্যাটাক করে। এবার এটা প্রত্যেক বছর নিয়ম মাফিক হয়, মানে এখানে কি আন্দামান সিতে 10 ডিগ্রি চ্যানেলের কাছে একটা ছোটখাটো নিম্নচাপ প্রত্যেক বছর তৈরি হয়। সেই নিম্নচাপটা আমাদের প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুকে অ্যাট্রাক্ট করে ডেকে নিয়ে আসে। সেই মৌসুমী বায়ুটা এই নিম্নচাপটা ক্যারি করে তামিলনাড়ু কোস্টে ধাক্কা দেয় এবং নভেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখের মধ্যে তামিলনাড়ুতে এই কারণে বৃষ্টিপাত হয়, যেটাকে আমরা শীতকালীন বৃষ্টি বলি। এটা প্রত্যেক বছর নিয়ম মাফিক হয়। এবার কোনো বছর যদি দেখা যায়
যে এখানে যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেটা শুধু নিম্নচাপ নয়, সেটা সাইক্লোন তৈরি হয়েছে, মানে একেবারে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। তো তখন ওই মৌসুমী বায়ু কি করে, ঘূর্ণিঝড়টাকে ক্যারি করে নিয়ে চলে এসে কোথায় এফেক্ট করে, তামিলনাড়ু কোস্ট বা তামিলনাড়ু অন্ধ্র উপকূলের বর্ডার কোস্টে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি করমণ্ডল কোস্টাল উপকূল বলি। যেমন হুদহুদ একটা এক্সাম্পল হচ্ছে হুদহুদ। হুদহুদ কিন্তু এসেছিল মোস্টলি 2014 না 16 সালে, কিন্তু খুব ক্ষয়ক্ষতি করেছিল বলে এটা খুব ফেমাস। জানুয়ারি মাসে, জানুয়ারি বলছি সরি, নভেম্বরে না ডিসেম্বরে এসেছিল, এটা অ্যাটাক করেছিল। হুদহুদ একটা পাখির নাম, ওটা আরো নামকরণ মনে হয় আরবিয়ান কোনো কান্ট্রি করেছিল, কারণ তাদের দেশের ওই পাখিটা হচ্ছে জাতীয় পাখি। এবং হুদহুদদের কাজ হচ্ছে আমাদের পায়রার মতো সংবাদ বহন করে নিয়ে আসে। তো আগে থেকে আমরা এই সংবাদটা পেয়েছিলাম বলে, বা এইসব অনেক কিছু ক্রাইটেরিয়া মিলিয়ে তো নাম রাখে, সেই জন্য এটার হুদহুদ নাম রেখেছিল। তো এইটা হচ্ছে আমাদের টেম্পারেট সাইক্লোন, যেটা শীতকালে তৈরি হয়। আচ্ছা, মাঝখানে একটা শীতকালে, মানে এটা মনে হচ্ছে 2023-এ না 22-23, মানে 22-23-এর যে শীতকালটা ছিল, তখন দেখবে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। প্রথমে বলেছিল আমাদের করমণ্ডল কোস্টে আসবে, তারপর সেটা মায়ানমারে চলে যায়, কারণ তখন তার অভিমুখটা মায়ানমারের দিকে হয়ে যায়। তো হয় মায়ানমার যেতে পারে, মালয়েশিয়া যেতে পারে, ইন্দোনেশিয়া যেতে পারে, না হলে আমাদের তামিলনাড়ুতে আসে। 90% ক্ষেত্রে তামিলনাড়ুতে আসে, বাকি 10% ক্ষেত্রে অন্যদিকে অভিমুখ হতে পারে। ঠিক আছে, কিন্তু আন্দামান নিকোবরের কাছে আন্দামান সিতে তৈরি হয়, বাট ওখানে কোনো প্রভাব ফেলে না, কারণ ঘূর্ণিঝড় যেখানে তৈরি হয় সেখানে কোনো প্রভাব ফেলে না, তার থেকে মিনিমাম 50 বা 200 কিলোমিটার এরিয়ার মধ্যে প্রভাব ফেলে। ঠিক আছে, তো শীতকালে তাহলে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি টেম্পারেট, আর যেটা গ্রীষ্মকালে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি ট্রপিক্যাল। গ্রীষ্মকাল মানে হচ্ছে 15ই জুন থেকে 15ই মে থেকে 15ই জুনের মধ্যে, আর শীতকাল মানে 15ই নভেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে। মেনলি 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে হয়, কখনো কখনো জানুয়ারিতেও দেখা যায়। এই দুটো সাইক্লোন আমরা ভারতে দেখতে পাই, একটা ট্রপিক্যাল একটা টেম্পারেট। সারা পৃথিবীতেও আমরা এই দু ধরনের সাইক্লোনই দেখতে পাই, মানে নামকরণ করি, কারণ ট্রপিক্যাল বেল্টে দেখতে পেলে ট্রপিক্যাল সাইক্লোন বলি, টেম্পারেট বেল্টে দেখতে পেলে টেম্পারেট সাইক্লোন বলি। ইকুইটোরিয়াল বেল্টে কখনো সাইক্লোন হয় না, কারণ ইকুইটোরিয়াল বেল্টে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে সূর্যরশ্মির পতন কোণের কোনো পার্থক্য হয় না, মানে সূর্য কখনো গরম কখনো ঠান্ডা, বা সূর্য কখনো ডাইরেক্ট কখনো স্ল্যান্টিং, এরকম কোনো ডিফারেন্স হয় না বলে ইকুয়েটর জোনে বা নিরক্ষীয় অঞ্চলে কোনো রকমের ঘূর্ণবাদ তৈরি হয় না, তৈরি হয় ট্রপিক্যাল আর টেম্পারেট জোনে। তাই সারা পৃথিবীতেও আমরা দুটো ভাগে ভাগ করি, এবং ভারতেও আমরা এই দু ধরনের ক্লাইমেট, মানে দু ধরনের ঘূর্ণবাদ দেখতে পাই। আচ্ছা, এবার বলো তো, এই যে রেমাল ঘূর্ণিঝড়টা আসছে, সেই ঘূর্ণিঝড়টাকে আমরা কি বলবো, ট্রপিক্যাল সাইক্লোন বলবো না টেম্পারেট সাইক্লোন বলবো? ট্রপিক্যাল সাইক্লোন, রাইট। তো এই কনসেপ্টটা যদি রেখে দাও, সব ধরনের সাইক্লোনের কনসেপ্ট এখান থেকে আনসার করতে পারবে, আর আলাদা করে কিছু কনসেপ্টের দরকার হবে না। তো এই টোটাল চলে গেল আমাদের, সবগুলোই হয়ে গেল আমাদের হচ্ছে ফ্যাক্টরগুলো হয়ে গেল। আমি আজকে ইয়েটা পাঠিয়ে দিয়েছি, কি যেন বলে, পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে ফ্যাক্টরগুলো পড়ে নেবে, লোকাল উইন্ডগুলো পড়ে নেবে। আরেকটা জিনিস তোমরা নিজেরা পড়বে, সেটা আমি ক্লাসে করাবো না, কারণ এটা তোমরা পড়তে পারবে, সেটা হচ্ছে রেনফল রিজিয়ন। নোটের মধ্যে এই রেনফল রিজিয়নগুলো দেওয়া আছে, কোথায় 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টি, কোথায় 100 থেকে 200, জায়গাগুলোর নাম দেওয়া আছে, চাইলে নিজেরা ম্যাপে পয়েন্টিং করে করে পড়ে নেবে এটা। কিন্তু আর একটা পার্টি বাকি থাকলো, যেটা আমাদের সানডে কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে এই মৌসুমী বায়ুর অ্যাক্টিভিটি। মানে এই যে যেটা মৌসুমী বায়ু আমাদের ভারতে ঢোকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যে বায়ুটা ভারতে ঢুকে দুটো ব্রাঞ্চ হয়ে যায়, আরব সাগরীয় শাখার বঙ্গোপসাগরীয় শাখা, দুটো শাখা ভারতের কোথায় কখন কবে কিভাবে অ্যাক্টিভেট থাকে সেটা আমি বোঝাবো। এটা বোঝাতে হবে, না হলে পড়তে পারবে না। এটা এঁকে বোঝাবো, আর যে আঁকাটা আঁকবো সেটা তোমরা স্ক্রিনশট তুলে নেবে, সেইভাবে বাড়িতে এঁকে প্র্যাকটিস করবে, আর নিজেরা পড়ে নেবে এই রেনফল রিজিয়নটা। ঠিক আছে, তাহলে বাকি যত পার্ট আছে মনসুন উইন্টার ছাড়া আমি পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, বাকিগুলো পড়তে থাকো।
ওকে। আচ্ছা, আজকে বলো ক্লাস নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? ম্যাম এই ট্রপিক্যাল বা টেম্পারেট সাইক্লোনের জীবনকাল নিয়ে কোনো কোশ্চেন আসবে কি? দাঁড়াও 1 মিনিট, আমার এই ক্যামেরাটা এরকম হয়ে গেছে কেন, আমি তো খেয়াল করিনি। কথাটাও ম্যাম কেটে কেটে আসছিল। হ্যাঁ, এটা না, আর ক্যামেরাটা কিরকম ইয়ালো, এটা গোলাপি হয়ে গেছে। আমি তো এটা এখন আবার ঠিক আছে। হ্যাঁ বলো, এবার বলো তো কে কি বলছিলে? ম্যাম দেখতে পাচ্ছিলাম কিন্তু আপনাকে পড়ানোর মাঝখানে ডিস্টার্ব করি। হ্যাঁ বুঝতে পেরেছি, না ভালোই করেছিস, পড়াটা মানে পড়াটা তো শুনতে পাচ্ছিলি, আর ওটা কেমন একটা সেই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি গুলো মাঝখানে হয়ে যেত না, ঝিরঝিরে হয়ে যেত, আমাদের ছোটবেলায় ওরকম হয়ে গেছিল। হ্যাঁ, কি প্রশ্ন জিজ্ঞেস করছিলি? ছবিটা ম্যাম ছবিটা পিঙ্ক পিঙ্ক। শ্রাবণী কি বললি, শুনতে পেলাম না। ম্যাম ছবিটা পিঙ্ক পিঙ্ক আসছিল। পিঙ্ক আসছিল, হ্যাঁ ওটাই আমি দেখলাম। আমি তো ক্লাস করাতে দেখতে পাই নাই, পরে যখন এলাম এখানে তখন দেখলাম। আচ্ছা, কি একটা কি জিজ্ঞাসা করলি প্রশ্ন, সেটা বল। হ্যাঁ ম্যাম, বলে লাইফ স্প্যান বা এদের জীবনকাল নিয়ে কোনো কোশ্চেন না, ওগুলো থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে অপশনাল, ডাব্লিউবিসিএস এর অপশনাল, ডাব্লিউবিসিএস এর মেন্সেও আসে না। ডাব্লিউবিসিএস এর অপশনাল আর স্কুল সার্ভিস এই ধরনের, মানে যেগুলো সাবজেক্টের পরীক্ষা সেখানে আসে। বাদ বাকি ডাব্লিউবিসিএস এর মেন্সেও এর বাইরে থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে। এবং আরেকটা বড় কথা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি আমাদের তো খুব একটা কোনো পরীক্ষাতেই নেই, মানে পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষাতেই নেই, শুধু সেন্ট্রালের কয়েকটা পরীক্ষায় থাকে। তো সেখানে কিছু ঝড়ের নাম আসে, যেগুলো আমি নেক্সট দিন পড়ানোর সময় বলে দেবো। যেমন ধর উইলো ঝড়, তাকে আমরা কোন দেশে বলি? যেমন ক্যানাডায় ঘূর্ণিঝড় হলে তাকে আমরা টর্নেডো বলি। হ্যাঁ, তো এরকমই আর কি, মানে কোন দেশে ঘূর্ণিঝড়ের কি নাম। আর কিছু লোকাল উইন্ডের নাম, মানে ওয়ার্ল্ড বেসিসে, যেমন ধর চিনুক, ফন, ঠিক আছে, এগুলো ওয়ার্ল্ড বেসিসে মানে কোন। হ্যাঁ বল। ম্যাডাম, হ্যাঁ বলো। বলছি আমাদের যে বাংলায় এখন রিসেন্ট কিছু টর্নেডো দেখা যাচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে? ইভেন আমি একবার দীঘায় গেছি, আমার সামনেই আমি দেখতে পেয়েছি এরকম টর্নেডোর মতো মানে হচ্ছে। তো ওটা কি করে হচ্ছে, মানে এটা কি ল্যান্ডফল থেকে না সাগর থেকে হয়? টর্নেডো যদি তুমি কোথায় দেখতে পেয়েছো, সাগর থেকে আসছে দেখতে পেয়েছো না ল্যান্ড থেকে আসছে? আমি দীঘায় না, আমি দীঘায় আমি মানে ওটা সাগরে হচ্ছিল, আমরা দূর থেকে দেখতে পেয়েছি। এটা একই কারণ, যে কোনো কারণে সূর্যরশ্মির ওখানে পতন কোণের পার্থক্য হয়েছে। এবং ওটাকে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টর্নেডো বলি, বাট অ্যাকচুয়ালি টর্নেডোর গতিবেগ আরো থাকে। যদি ল্যান্ডে হয় তাহলে দেখবে ধুলো বেশি ওড়ে, আর যদি সমুদ্র থেকে আসে তাহলে দেখবে তাদের জলকণা বেশি ওড়ে, ঠিক আছে। এবং ওটা দূর থেকে দেখা যায় যে গোলাকৃতি হয়ে ঘুরতে ঘুরতে আসছে। তো টর্নেডো, আর ওটা কি গঙ্গায় হতে পারে? ওটা কি গঙ্গা থেকে হতে পারে? কারণ গঙ্গা তো হয়েছে। হয় মাঝে মাঝে হয়, যেমন গত বছরই হাবড়াতে একটা হয়েছিল, হাবড়াতে ল্যান্ডে 5 মিনিটের জন্য। আচ্ছা, আরেকটা হয়েছিল গঙ্গার ওপরে চুচুড়া ঘাটের ওখানে, মানে যেটা ব্যান্ডেলের তলায় যে ব্রিজটা আছে ওই জায়গাতে। এটা হয়েছিল 2022-এ, মানে 3-4 মিনিট বা 5 থেকে 10 মিনিট, এর থেকে বেশি স্থায়ী থাকে না, মানে তার থেকে বেশি শক্তি থাকে না। কারণটা একই, কিন্তু ওটা হয় এরকম। যদি সায়েন্স সিটি যাও, দেখবে সাইক্লোন তৈরি করার একটা মেশিন আছে, এরকম হাতে করে চাকার মতো ঘোরাবে, নিচে থেকে গরম বায়ু ওপরে চলে যাবে, ওপর থেকে ঠান্ডা বায়ু নামবে, আর এরকম পাক খেতে খেতে ধোয়ার মতো তৈরি হবে। ঠিক ওরকম প্রসেসেই কিন্তু ঘূর্ণবাতা তৈরি হয়। তো নর্মালি এটা আমরা চলতি কথায় পশ্চিমবঙ্গে টর্নেডো বলি, বা টর্নেডো মানে কিন্তু ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগ থাকে বায়ু, ঠিক আছে। তো টর্নেডো আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। বলছি এই যে আপনি বললেন যখন কনসেপ্টটা খুব সুন্দর লাগলো, নিচ থেকে যখন উপরে উঠছে ওটা গরম বায়ু আর উপর থেকে ঠান্ডা বায়ু নামছে, তখন তো তৈরি হচ্ছে, তখন কি ওইখানে গরম বায়ু আর ঠান্ডা বায়ুর ফলে কি একটা বাষ্প তৈরি হচ্ছে, যাতে যেটা কিন্তু খুব প্রেসার হবে, সেটা কি মেন, তাই তো? হ্যাঁ একদম ঠিক, ওখানে একটা বাষ্প তৈরি হচ্ছে, একদম রাইট, ঠিক
ঠিক আছে? এবং যেটার জন্যই আমরা একটা অস্বস্তিকর মানে ঘরমাক্ত ওয়েদার ফিল করি। মানে দেখবে এই যে যদি আজকেও যেমন একটা বিচ্ছিরি ওয়েদার, মানে ঘাম বেশি হচ্ছে, মানে বলছে রবিবার এসে আছড়ে পড়বে, তো আছড়ে পড়ার আগের দিন দেখবে প্রচন্ড গরম, মানে মনে হচ্ছে গরম, মানে টেম্পারেচার কিন্তু বেশি নয়, মনে হবে দম ফাটা একটা গরম, হিউমিডিটি দেখবে 80%, 100%, 90% এরকম দেখায়। কারণ ওখানে একটা জলীয় বাষ্প তৈরি হয়, ফুলফিল হয়, যেটা আমাদেরকে নিচে মাটি যখন হিট রিলিজ করে সেই রিলিজটাকে বাইরে পাঠাতে দেয় না। সেই জন্য সূর্য ডুবে গেলেও আমাদের সেই হাঁসফাঁসটা কমছে না, মানে কমে না আর কি। এবার ওই জলীয় বাষ্পটা যখন বৃষ্টি রূপে পুরোটা নেমে এসে ঠান্ডা করে দেবে মাটিকে, তখন আমরা আবার দুদিন একটুখানি মানে শান্তি পাবো আর কি। তারপরে আবার যেমন গরম হবে মোটামুটি 21শে জুন পর্যন্ত সূর্য আমাদের ভারতের মাথার ওপরে এরম ভাবে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। কারণ 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, কর্কট ক্রান্তি রেখার ওপরে সূর্য 21শে জুন পর্যন্ত একদম ডাইরেক্ট তাকিয়ে থাকে। মাঝে মাঝে একটু নড়ে চড়ে, কিন্তু 21শে জুনে না গেলে সূর্যরশ্মির ডাইরেক্ট আমরা মুক্তি পাই না। তো 21শে জুনের পর থেকে ধরো 22শে জুন থেকে সূর্য আস্তে আস্তে দক্ষিণ গোলার্ধের দিকে মুভ করে, কিন্তু মুভ করতেও তো টাইম লাগে, তো ওই জন্য জুলাই মাসে টাইম লাগে। আগস্ট থেকে দেখবে একটু রোদের তীব্রতাটা কমতে থাকে, মানে হয়তো তখন 40 ডিগ্রি তাপমাত্রাটা হয় না, 35-36 হয়, কিন্তু হিউমিডিটি থাকে। কারণ আমরা যেহেতু সি লেভেলে মানে সাউথ বেঙ্গলে যারা বসবাস করি, কোস্টাল জোনের কাছাকাছি বসবাস করি, এই হিউমিডিটিটা আমরা বেশি ফিল করি, ঘামটা বেশি হয়। ঠিক আছে, 28 দিন বাকি, হ্যাঁ, আর 21শে জুন আসছে, 28 দিন বাকি, ঠিক তাই, ঠিক আছে। আচ্ছা বলো, আর কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম টেম্পারেট জোনের যেটা বলছিলেন ওটার মানেটা একটু বলবেন? নাতিশীতোষ্ণ। টেম্পারেট জোন মানে নাতিশীতোষ্ণ, আর ট্রপিক্যাল মানে ক্রান্তীয়। নাতিশীতোষ্ণ মানে একটু কমফোর্টেবল, শীত যখন গরমটা কম থাকে তখন তৈরি হলে বলি টেম্পারেট, আর যখন প্রচন্ড গরমের মাঝখানে তৈরি হয় তখন আমরা বলি ট্রপিক্যাল। ওকে, আচ্ছা এটা পড়তে থাকো, নোটটা আমি আজকে দিয়ে দিয়েছি, পড়তে থাকো, না পড়লে বুঝতে পারবে না আরো কোথায় অসুবিধা আছে। প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি যারা অ্যাট প্রেজেন্ট আছো বা যারা পরে রেকর্ডিং দেখবে, প্রত্যেকে পড়ে নিয়ে যদি কোনো লাইনে অসুবিধা থাকে, মানে নোটের কোনো লাইন ধরে অসুবিধা থাকে, সেটা মার্ক করে রাখবে। সানডে ক্লাসে আমাকে বলবে, আমি ক্লিয়ার করে দেবো। এবং কারণ এটা মানে ক্লাইমেট টপিকটা কিন্তু বোঝার টপিক, মুখস্থ করে মনে রাখতে পারবে না, প্রশ্ন আনসারও দিতে পারবে না, ঠিক আছে। আর মনসুন উইন্ডটা আমরা পড়ে সানডে আমাদের ক্লাইমেটটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো রাখলাম, এন্ড করলাম। এই